ভোটে গরম বাংলা। যত দিন যাচ্ছে প্রতিদিন রাজনৈতিক ঘটনার রমরমা। আজকেই আবারও বেসুরো এক হেভিওয়েট তৃণমূলের ফিরহাদ হাকিমকে তোপ জিতেন্দ্র তিওয়ারির আসানসোলের প্রাক্তন মেয়র। গেরুয়া শিবিরের হাতিয়ার টিএমসি ফেল কার্ড, মুখ্যমন্ত্রীর কাজই প্রমাণ দেয় দাবি তৃণমূলের। দিলীপ ফিরহাদ করলেন বাকযুদ্ধে উত্তপ্ত রাজনীতি। মমতার টার্গেট উত্তরবঙ্গ, অমিতের টার্গেট জঙ্গলমহল। ৩৫৬ নিয়ে বিজেপির মধ্যেই নানা মুনির নানা মত। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস নেতা নির্বেদ রায়, তৃণমূল সমর্থক রাহুল চক্রবর্তী। বিজেপির পক্ষ থেকে রয়েছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি এবং অধ্যাপক পঙ্কজ রায়, এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শুভময় মৈত্র। রাজ্যের ভোটে সুর, তারই মাঝে ফের তৃণমূলে বেসুর। আবারও এক হেভিওয়েট নেতা বেসুরো। এবার আসানসোলের বিদায়ী মেয়র জিতেন্দ্র তিওয়ারি বিস্ফোরক চিঠি লিখলেন পুর নগর উন্নয়ন মন্ত্রীকে। পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম, কিন্তু তাতে জল ঘোলা থামেনি। আসানসোলের মানুষ এগিয়ে যাচ্ছে, তখন কলকাতায় গুটি কয়েক ব্যক্তি আছেন যারা এটাকে ভালো চোখে নেন না। আসানসোলের মানুষের যা আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য প্রয়োজন হলে চেয়ার যদি ছাড়তে হয়, চেয়ার আমরা ছাড়তে রাজি আছি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কাকে দেবো? আমার অসুবিধার কথা কাকে বলবো? বিজেপি নেতাদেরকে বলবো? কংগ্রেসের লোকদেরকে বলবো? স্মার্ট সিটি প্রকল্প মিউনিসিপ্যালিটিদের নিজেদের উদ্যোগ নিতে হয়। প্রোপাগান্ডা করে ২০০০ কোটি, ৫০০০ কোটি, ৫০০ কোটি এরকম। স্মার্ট সিটি প্রকল্পে 50% রাজ্যের কন্ট্রিবিউশন দিতে হয়। জিতেন এটা নিয়ে আমার সাথে কোনোদিন কথা বলেনি। আজকে কেন চিঠি দিয়েছে আমি জানি না। উনি নিজেই বলছেন যে পৌর নিগমকে বা পৌরসভাকে নিজে দায়িত্ব নিতে হয়, আবার নিজেই বলছেন যে 50% অর্থ রাজ্য দেয়। তো 50% অর্থ যদি রাজ্য দেয় তাহলে পৌরসভা নিজের উদ্যোগে কিভাবে এই ফান্ড জোগাড় করতে পারে? তাহলে ন্যাচারালি এটা রাজ্য এবং কেন্দ্রকে মিলেই করতে হবে। আমার মনে হচ্ছে যে ববিতার কথাবার্তাই একটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। কেন্দ্র প্রচুর টাকা আমাদের দেয়নি, কিন্তু কিছু ভাওতা, কিছু পাবলিসিটি, এই স্মার্ট সিটিতে এত টাকা নেয়নি, কিছু সেগুলো পাবলিসিটি। কেউ কেউ এসে বিজেপিতে এগুলো ভুল বোঝাচ্ছে। এগুলো নিয়ে আমাদের সাথে কথা বললেই সমাধান হয়ে যাবে। কেন্দ্র এটা ভাওতা বলা যেতেই পারে, ঠিক আছে, আমি যে দলের সঙ্গে আছি সে দলের এটাই স্ট্যান্ড, আমিও এটাই বলছি। কলকাতার পার্শ্ববর্তী একটা কর্পোরেশন সে কি করে এই রাওতায় চলে এলো? তখন কি এটা ভাওতা ছিল না? তৃণমূলের অন্দরে তু তু মে বিতর্কের কেন্দ্রস্থল আসানসোল। সুযোগ পেয়ে আসরে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। পঞ্চায়েত লেভেল থেকে আরম্ভ করে আরবান লোকাল বডি লেভেল রাজ্য সরকারকে আমরা যে টাকা পাঠাই তার কোনো হিসাব নেই। জানি না ভোটের আগে এটা কোনো নতুন চাল কিনা। আমি মনে করি যে সত্যি আসানসোলের প্রতি তীব্র বঞ্চনা করা হয়েছে। তৃণমূলে একের পর এক নেতা বেসুরো। তালিকায় নতুন নাম আসানসোলের হেভিওয়েট জিতেন্দ্র তিওয়ারি, যা রাজ্যের শাসক দলের অস্বস্তি বাড়ালো বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, দীপক শর্মা এবং পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। আর সুযোগ পেয়েই আসরে নেমে পড়েছে বিজেপি। মঙ্গলবার কলকাতায় জিতেন্দ্রকে তলব করেছে বৈঠকে তৃণমূল কংগ্রেস। দেখুন। আমার অসুবিধার কথা কাকে বলবো? ওনাকে বলবো না? বিজেপি নেতাদেরকে বলবো? কংগ্রেসের লোকদেরকে বলবো? তখন তো ববি হাকিম খুঁজে পাওয়া যায়নি। বেসুরো জিতেন্দ্র তিওয়ারি।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে বিস্ফোরক চিঠি লিখে আসানসোলের পুর প্রশাসকের দাবি, রাজনৈতিক কারণেই কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পে 2000 কোটি টাকা পায়নি আসানসোল। এটা তো ঘটনা যে রাজনৈতিক কারণে এটা আটকানো হয়েছিল, যে বিজেপি পয়সাটা দেবে, আমাদের পয়সা বিজেপি দেবে আর নাম করবে আমরা সব করে দিলাম, এরকম করবে। আমরা কোনটা পারবো কোনটা পারবো না সেইটা হি শুড ডিসকাস উইথ মি। এই চিঠি টিঠি দেওয়াটাকে অত্যন্ত অত্যন্ত খারাপ। বেসুরে জিতেন্দ্র তিওয়ারি, তড়িঘড়ি তাকে কলকাতায় তলব তৃণমূলের। মঙ্গলবার বৈঠক। কাল 6টার সময় মিটিং আছে, সেখানে ওনারও থাকার কথা, আমি যাব। তো আমার যেখানে কাজ করতে অসুবিধা হবে দলকে বলবো না, আমি মন্ত্রী হিসেবে ওনাকে বলেছিলাম, ওনার যদি পছন্দ না হয়, উনি যদি বলেন দলকে বলবো, কাল আলোচনা হবে সব। মঙ্গলবার বৈঠকে আগের দিন পর্যন্ত কিন্তু তরজা তুঙ্গে। যদি কারোর যাবার থাকে সে চলে যাবে, রাজনৈতিক কারো সবার জন্য মমতা ব্যানার্জি বলে দিয়েছেন দরজা খোলা আছে, চলে যাও। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে কিছু বলেন সেটা আমি মানবো, শুনবো, বাকি কে কি বললো না বললো বয়ে গেছে। লোকসভা ভোটের পর যখন প্রশাসন কারো কথা শুনছিল না, তখন তো ববি হাকিম খুঁজে পাওয়া যায়নি, একের পর এক অফিস দখল হচ্ছিল, তখন তো আমি ছিলাম, দলের কর্মীদের পাশে আমি ছিলাম, মেরে ঘর ঢুকিয়ে দিচ্ছিল যখন বিজেপি, তখন তো আমি ছিলাম। ও ওখানে আন্দোলন করেছে, আমি এখানে আন্দোলন করেছি, আমি তো বলছি না যে ও কোনো বিরুদ্ধে, বা আমি এখনো জিতেন আমার ছোট ভাই, ওর বিরুদ্ধে তো আমি নই। জিতেন্দ্রকে এরকম বেসুরো হতে দেখে জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি এবার জিতেন্দ্র তিওয়ারি অন্য পথে? তিনি যদি ওই নিয়ম শৃঙ্খলা মেনে পার্টিকে চিঠি করে, জেলাকে চিঠি করে, রাজ্যকে চিঠি করে, চিঠি করার পরে আমরা বিবেচনা করব, বিবেচনা করার পর সিদ্ধান্ত হবে কি হবে না হবে। জিতেন্দ্র তিওয়ারি যদি এই ঘটনা জানতেন আগে কেন প্রতিবাদ করেননি? তবু ভালো, শেষ মুহূর্তে বলেছেন, মানুষের কাছে পিঠ বাঁচাবার জন্য আমরা ওয়েলকাম করছি, হিম্মত থাকলে বিরোধিতা। সুযোগ পেয়ে তৃণমূলকে আক্রমণে বিজেপি। আমি তো কনফিডেন্সিয়াল একটা চিঠি দিলাম, আমি তো প্রকাশ্য প্রেসকে বলিনি। তারা তো বিজেপির হাতে যদি একটা অস্ত্র তুলে দেয় আমাদের লোকেরা, তো কি করবো? অন্য কেউ আছে কিনা এর মাঝে, কে তুলে দিল আমি ঠিক জানি না, কিন্তু এটা ঠিক হয়নি। বেসুরো জিতেন্দ্র, জল্পনায় জিতেন্দ্র। মঙ্গলবার তৃণমূলের বৈঠক, বৈঠকে কি কাটবে জট, সেদিকেই এখন নজর। নিউজ 18 বাংলা। আমি নির্বেদ রায়ের কাছে যাব, যে বিজেপি গত কয়েকদিন ধরেই বলছিল যে রিপোর্ট কার্ড বের করেছে সরকার, আসলে সেগুলো সবই উন্নয়নের মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে কথা, মিথ্যে দাবি। এখানে আজকে আপনাদেরই একজন মেয়র, আপনাদেরই একজন হেভিওয়েট নেতা, তিনি এই অভিযোগ করলেন যে টাকা পয়সা পাওয়া যাচ্ছে না, রাজ্য সরকার দিচ্ছে না, উন্নয়নও হচ্ছে না। তাহলে কি সেই বিজেপির দাবিকেই আজকের এই চিঠি, জিতেন্দ্র তিওয়ারির এই বিস্ফোরক মন্তব্য বলা যায় সিলমোহর দিল? আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে 127টা বোধহয় কর্পোরেশন, এবং রাজ্যটাও বড়, সেখানে একজনও খুশি থাকবে এবং কোনো অখুশি হওয়ার কোনো কারণ ঘটবে না, এমন বোধহয় কোনো রাজ্য আজ অব্দি ভারতবর্ষে হয়নি। সুতরাং জিতেন্দ্র তিওয়ারি কি বলেছেন সেটা তো কাল পরশু বোধহয় একটা মিটিং আছে, মিটিংয়ে ঠিক হবে কি হবে না হবে। তো সেটা বাদ দিলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে যে রিপোর্ট কার্ড হচ্ছে গিয়ে মানুষের কাছে বলা যে আমরা এই কদিনে কি করলাম, আপনারা যে ভোট দিলেন আমাদের, তার পরিপ্রেক্ষিতে আমরা কি করলাম। আর তার উল্টো দিকে একটা কিছু বেরিয়েছে, সেটা বিজেপি বের করেছে, কি যেন নাম, যাই হোক, টিএমসি ফেল কার্ড, কিন্তু সেটা বের করেছে। এখন বিজেপির কাজ হয়েছে তৃণমূল একটা কিছু করলেই তার কাউন্টারে একটা কিছু করতে হবে। আচ্ছা, এটা তো কিছু করার নেই, কিন্তু যেটা কাজের সেটা আপনাদের বলি, যে যদি ওরা ওদের রিপোর্ট কার্ডটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বার করে, তাহলে সবচেয়ে আমরা খুশি হব। যে ভারতবর্ষের উন্নয়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে তো মমতা ব্যানার্জি আছেন, ঠিক সেই একইভাবে ভারতবর্ষের নেতৃত্ব যিনি দিচ্ছেন, তিনি যদি তার জিডিপি রেটিং, তার সমস্ত উন্নয়নের রেটিং সেটা যদি বার করেন,
তাহলে সবচেয়ে আমরা খুশি হব। বেশ, আমি বুঝতে পেরেছি এটা কবে পাবো? আমি পঙ্কজ রায়ের কাছে যাব যে বিজেপি বলছে যে বিজেপি যে কোনো নেতা যখন বেসুরো হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নির্বিদ্যাদের দাবি যে আসলে তো দু একজন আজকে উন্নয়ন নিয়ে কথা বলছেন, অভিযোগ করছেন, বিস্ফোরক হচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি, আপনারা বা বিজেপি উৎসাহিত হয়ে যাচ্ছে, বিজেপি শিবিরে যদি চলে আসেন, বিজেপিতে স্বাগত, বিজেপি ভেবে দেখবে। একটা কিছু তৃণমূল করলেই তার পাল্টা বিজেপিকে করতেই হচ্ছে 21-এর লক্ষ্যে। না, বিষয়টা হচ্ছে যে রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারী অথবা বহরমপুরের প্রাক্তন মেয়র থেকে, চেয়ারম্যান থেকে আসানসোলের চেয়ারম্যান, সবাই যেটা বলছে সেটা হচ্ছে বেসুরো, ঘরের মধ্যেই অন্য বিসর্জনের বাজনা বাজছে, এটাই বলা যায়। আর উনি যেটা বলছেন যে স্মার্ট সিটি, পশ্চিমবাংলার 127টা যে পৌরসভা আছে তার নির্বাচনটা করা হবে না, স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন উঠবে, মানুষ কাজ পাচ্ছে না, এবং ভারতবর্ষে 100 স্মার্ট সিটিকে আইডেন্টিফাই করা হয়েছে, যার মধ্যে আসানসোল নিশ্চয়ই। আমরা যখন কয়েকটা বলি, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, হলদিয়া, শিলিগুড়ি, মানে প্রথম যে 5টা নাম তার মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে যে গত 14 ফাইন্যান্স কমিশন তারা প্রায় 47,000 কোটি টাকা তারা দিয়েছেন, যে আমরা জানি যে 32% যে সেন্ট্রাল শেয়ার সেটা বাড়িয়ে 42% করা হয়েছে। তাহলে এই যে অতিরিক্ত বরাদ্দ করা হলো, এটা তো এই উন্নয়নের জন্য করা হয়েছে নাকি কাটমানির জন্য করা হয়েছে? তাহলে সেই টাকাটাই যে 32 থেকে 42 যে অতিরিক্ত করা হলো, সেই অর্থ কেন ব্যবহার করা হচ্ছে না, এই প্রশ্ন মানুষ জিজ্ঞাসা করবে এবং এই প্রশ্নের উত্তর দিতে হবে। করার সাহস জিতেন্দ্র তিওয়ারি দেখিয়েছেন বলেই কি আজকে চাপে পড়তে হচ্ছে জিতেন্দ্র তিওয়ারিকে রাহুল চক্রবর্তী? আজকে সেই কারণেই কি উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলতে পারছেন জিতেন্দ্র তিওয়ারি? সেই কারণেই আজকে বৈঠক ডেকে তারপরে একটু হুঁশিয়ারি দেওয়া হবে জিতেন্দ্র তিওয়ারিকে? বেশ, উন্নয়ন নিয়ে প্রশ্ন করছি জিতেন্দ্র তিওয়ারি, মানলাম আমি। উন্নয়নটা সবার আগে সবচেয়ে আগে প্রায়োরিটি পাওয়া উচিত। উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলছে, কত টাকা বরাদ্দ করেছে কেন্দ্র এই মুহূর্তে আমার কাছে তালিকা নেই, তবে পঙ্কজদার কথার সাথে আমি একমত হতে পারছি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, উন্নয়ন কাকে বলে বিগত দিনে দাঁড়িয়ে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রমাণ করেছেন, এবং বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উন্নয়নে আসুন, কর্মসংস্থানে আসুন, রোজগারিতে আসুন, আসুন আমরা চ্যালেঞ্জ করি, ডিবেট করি। এখানে দাঁড়িয়ে পঙ্কজদা বসে ডিবেট করি, সেটা পলিটিক্যাল ডিবেট হোক, সেটা উন্নয়ন নিয়ে হোক, কর্মসংস্থান নিয়ে হোক, বাক শিল্পায়ন নিয়ে হোক। এই যে জিতেন্দ্র তিওয়ারি কি বললেন, রাজীব বন্দ্যোপাধ্যায় কি বললেন, শুভেন্দু অধিকারী কি বললেন, যারা এখানে ওত পেতে বসে আছে কবে বেল পাকবে, তবে সে বেল পড়বে, তবে গাছের তলা থেকে কুড়িয়ে খাবে, বেল পাকবে কবে এবং ফেটে গেছে, এত দৈন্য দশা, না বলছে যে ঘরের মধ্যে বিসর্জনের বাজনা বেজে গেছে। তাদের কাছে রাহুল চক্রবর্তী, পঙ্কজ রায়দের বাজনা বাজবে কি না আহ্বান করা হবে দেবীকে, সে তো আগামী সময় বলবে। কিন্তু সমস্যা হচ্ছে এদের অবস্থা এতই খারাপ যে পুরোপুরি তৃণমূল ভিত্তিক দল হয়ে গেছে। এই দল থেকে কে ছেড়ে আসবে কথা বলে, তারপরে তারা ক্ষমতায় আসবে। এবং সেই কারণে যখনই কেউ বেসুরো হচ্ছে তখনই তাকে আহ্বান জানানো হচ্ছে। সে কিরকম নেতা, তার মাস বেস আছে কিনা, সেই সব কিছু কি ভাবা হচ্ছে? একটা সরকার 9 বছর পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত শাসন করছে। 9 বছর আসার পর তার মনে হলো এবার আমার দুয়ারে দুয়ারে সরকারকে বাড়াতে হবে। চারিদিক দিয়ে যেরকম সুর মানে টালমাটাল হচ্ছে, যেরকম বেসুরো হচ্ছে, আজকের দিনে তো মনে হয় তৃণমূল নেতাকর্মীদের মানে মাননীয়াকে ওই ঘরে ঘরে সরকারকে না পাঠিয়ে অন্তত তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে একটা হারমোনিয়াম বাড়াতে পারেন যাতে সুর তার ঠিকঠাক লাগে। এবার আসুন এই রিপোর্ট কার্ড নিয়ে অনেকগুলো প্রসঙ্গ আসছে। দেখুন, মাননীয় আসার আগে তো বলেছিল 6 মাসের মধ্যে শিল্প দেবো। এখানে তো তৃণমূল কংগ্রেসের মানে স্পোক্স পার্সন বসে আছেন নির্বেদা, উনি বলে দিক না 5টা ভারী শিল্প বলে দিক পশ্চিমবঙ্গে, যে ভারী শিল্পে মানুষের কাজ হয়েছে। মাননীয়ার আসার পর বলে দিক এসইজেড কতগুলো হয়েছে। উনি কিন্তু পাল্টা বলছেন নরেন্দ্র মোদী রিপোর্ট কার্ড জনগণ দেবে তো। রিপোর্ট আমি পরীক্ষা দিলাম, আমার রেজাল্টটা কে দেবে? আমার শিক্ষক দেবে, যে খাতা দেখবে সে দেখবে, এখানে জনগণ দেবে। আমার রিপোর্ট কার্ড আমি দেবো, আমার রিপোর্ট কার্ড আমি দেবো। আরেকটা জিনিস এখানে বললো যে নিউ টাউনে একটা হলো আমাদের কি বলে সিলিকন ভ্যালি, সেই সিলিকন ভ্যালিটা এখন গরু চড়ে বেড়ায়। সিলিকন ভ্যালিতে এখন ঘাস হচ্ছে, প্রচুর জঙ্গল টঙ্গল হচ্ছে। এই সিলিকন ভ্যালিতে কোম্পানিগুলো আসলো কোথায়? সিলিকন ভ্যালিতে কোম্পানি আসছে তো 2019-এ। অয়ন্দা ফ্যাক্টের কথা বলি, একদম অয়ন্দা ফ্যাক্টের কথা বলি। 2019 সালের ম্যানিফেস্টোতে, তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টোতে ছিল যে এই সেইবার বেঙ্গল ছিল, সেখানে 2.5 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্টের প্রমিস হয়েছিল। সেই ইনভেস্টমেন্ট কোথায় হলো? কালীঘাটে। পরিবার প্রতি 15 লক্ষ টাকা কোথায়? ইনভেস্টমেন্ট গুলো কালীঘাটে হলো, কোথায় গেল? ইনভেস্টমেন্টটা কোথায় গেছে? জুমলাটা কোথায়? শিল্প কোথায়? ছোট্ট বিরতি নেব, বিরতির পরে
আমি শুভময় মৈত্রর কাছে জানতে চাইব, এই দু একজন বেসুরো কোট আনকোট, তাদের নিয়ে কি সত্যি তৃণমূল কংগ্রেসের কোনো চিন্তার কারণ নেই? তার আগে, বিরতিতে যাওয়ার আগে দেখতে দেখতে যাব বহরমপুরের প্রাক্তন চেয়ারম্যান, যার কথা বলছিলেন পঙ্কজ রায়, নীলরতন আঢ্য। তৃণমূলে কোনো সম্মান দেওয়া হয় না, তৃণমূলে শুধু টাকা আর টাকা। দলের জেলা সভাপতি এখন সাংসদ হয়ে ধান্দাবাজ আবু তাহের, এমনই একাধিক বিস্ফোরক মন্তব্য। তবে পাল্টা তাকে দুর্নীতিবাজ বলেছেন আবু তাহেরও। আমরা শহরের ডেভেলপমেন্ট স্বার্থে আমরা তৃণমূলে গেছিলাম, কিন্তু তৃণমূলে যাওয়ার পর কোনো রকমভাবে আমাদেরকে কোনো আলোচনা, কোনো ভালো মন্দ আলোচনা আমাদেরকে ডাকা হয় না। তবে আমি উপলব্ধি করতে পেরেছি যে ডাকলে হয়তো অনেকের অসুবিধা দাঁড়িয়ে যাবে, কারণ আমরা ধরুন ডেভেলপমেন্ট চাই। এখন পার্টি অফিসে ওখানে একটা গোষ্ঠী হয়ে গেছে, আমরা জানলে সেই জিনিসটা চলবে না, নিরপেক্ষ জিনিসটা চলতে হবে। অবৈধভাবে যারা কাজ করছে, আমার যেটুকু ক্যালকুলেশন করলাম যে বেশ কিছু মানুষ পয়সার বিনিময় এখন হয়েছে রোজগারের ব্যাপার হয়ে গেছে। সাধারণ মানুষ কি করবে, কি খাবে, কি দেখবে, কি বেড়াবে মানুষ ভাবছে না। আমার সঙ্গে 45 বছর 50 বছর ধরে তার সঙ্গে আমার সম্পর্ক, দাদাভাই সম্পর্ক। সে রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, তখন তার গাড়ি, তাকে আমি সৌজন্যমূলক সাক্ষাৎ করেছি, এতে কোনো অপরাধ নাই। আর যদি অপরাধী হতো, চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয় বিজেপির লোক, বাবুল সুপ্রিয়কে গাড়ি করে নিয়ে এসে ঘুরিয়ে, তাহলে সেটা কি অপরাধ নয়? ওনাকে আমি দীর্ঘ 2-2.5 বছরে আমরা এই দলে দায়িত্ব নেওয়ার পরে কোনোদিন কোনো প্রোগ্রামে এখন পর্যন্ত দেখিনি, রাজনৈতিক প্রোগ্রামে। দলের অফিস বহরমপুর শহর, উনি বহরমপুরের শহরের দীর্ঘদিনের নেতা ছিলেন, দীর্ঘদিন এখানকার চেয়ারম্যান ছিলেন, অথচ দলের পার্টি অফিসে তাকে বিন্দুমাত্র কোনোদিন কোনো কাজে দেখি। ও যেটা বলছে একদম ভিত্তিহীন কথা। প্রশাসক হওয়ার জন্য তো দেখেছি বারবার নেতাদের বাড়িতে ধন্য দিতে, আমি দেখেছি প্রশাসক হওয়ার জন্য আমাকে বারবার ফোন করতে যে আমাকে প্রশাসক নিয়োগ করা হোক। তো উনি চেয়ারম্যান আর প্রশাসককে হতে চান, দল করতে চান না। তৃণমূলের মধ্যে বেসুরো সুর, কেউ বলছেন উন্নয়ন, কেউ বলছেন সম্মান নেই। শুভময় মৈত্র, কিভাবে দেখছেন 21-এর ভোটের আগে হঠাৎ করে বেসুরো কয়েকজন হয়ে পড়লেন কেন? ঠিক, জাস্ট 2 মিনিট সময় দেবেন। যেটা মূল বক্তব্য হচ্ছে যে একটা দলের মধ্যে কিছু সাংগঠনিক সমস্যা দেখা যাচ্ছে, কিছু মানুষ বিরুদ্ধে কথা বলছেন। কোন সময়? ঠিক নির্বাচনের আগে। কারণটা কি? মূলত দলটায় যিনি নেত্রী, তিনি মোটের ওপর গোটা দলটা কন্ট্রোল করেন, তিনিই সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন। এবার একটা পিরামিডের স্ট্রাকচার না থাকলে সেই দলটার প্রতিটা লেভেলে একজনের পক্ষে তার নিচের কয়েকজনকে সামলানোর যে নিয়ম, সেই জায়গাটা শক্ত হয়ে পড়ে। অন্যদিকে আপনি বিজেপির সঙ্গে যদি একটু তুলনা করেন, সেখানে সাংগঠনিক বিষয়টা অনেক শক্ত, তারা বেশ ভালোভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখেন। একটা ছোট্ট উদাহরণ দিই, বিজেপির পাক্ষিক মুখপত্র স্বস্তিকা পত্রিকায় আজকের দিনের যে সংখ্যাটি, তাতে অরবিন্দ পানাগারিয়া লিখছেন কৃষি আইন সম্পর্কে। শুনুন, সরকারের তরফে অন্তিম সিদ্ধান্ত নির্ধারণের ক্ষেত্রে এটাই দেখতে হবে যে বিক্ষোভরত কৃষকরা আদতে তাদের নিজ নিজ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ চাষিদের মতের সঠিক প্রতিনিধিত্ব করছেন কিনা। আর তেমন যদি হয় তবে সেই সব রাজ্যকে অনুমতি দেওয়া যেতেই পারে যে যাতে তারা রাজ্যের সেন্টিমেন্ট অনুযায়ী আইনে প্রয়োজনীয় সংশোধন ঘটিয়ে কেন্দ্রের কাছে অনুমোদন নিতে পারে। দেখুন, দুটো দলের পার্থক্য। সংগঠন আছে, দলের মধ্যে নিজেদের পত্রিকায় এই লেখা হচ্ছে যে কথাটা কিন্তু কৃষি আইনের সম্পূর্ণ সমর্থন নয়। অর্থাৎ এইখানে দুটো দল যেভাবে চলে, আমি বলছি দুটো দলেরই প্রচুর জনসমর্থন আছে, দুটো দলই মূল 2 দল, কিন্তু দুটো দলের সাংগঠনিক যে পরিস্থিতি, তার প্রেক্ষিতে একদিকে সবকিছু খবর বেরিয়ে যাচ্ছে, অন্যদিকে তারা নিজেদের দলের মধ্যে নিজেদের পত্রিকায় একেবারে বিরোধিতার সুর স্পষ্ট করছেন। একেবারে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে মানে এখানে বারবার অভিযোগ করছেন জিতেন্দ্র তিওয়ারি যে আমি তো আমার মন্ত্রীকে চিঠি দিয়েছিলাম, সেই চিঠি বেরিয়ে গেল কিভাবে, কে দিল? তার মানে কি তৃণমূলের থেকে বা মন্ত্রীর কাছ থেকে বিজেপিতে চলে গেল, বিজেপি বের করে দিল? সেটা অবশ্য বলা যাচ্ছে না, কিন্তু এই প্রশ্নটা তুলছেন জিতেন্দ্র তিওয়ারি। যাই হোক না কেন, উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসের ভেতরে নেতা। আর রিপোর্ট কার্ডের পাল্টা এবার ফেল কার্ড বের করলো বিজেপি,
কারণ রিপোর্ট কার্ডে যে সমস্ত উন্নয়নের কথা বলা আছে তা নাকি মিথ্যে দাবি বিজেপির। তৃণমূল সরকারের ব্যর্থতার অভিযোগ হাতিয়ার করে নতুন প্রচার কৌশল বিজেপির, দেখুন। জনমুখী প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচি নিয়েছে রাজ্য। অন্যদিকে তৃণমূল নিয়েছে বঙ্গধ্বনি কর্মসূচি। রিপোর্ট কার্ড হাতে ঘরের দরজায় পৌঁছে যাচ্ছেন মন্ত্রীরা। সেই রিপোর্ট কার্ড হাতিয়ার করেই পাল্টা প্রচার শুরু করলো এ রাজ্যের পদ্ম শিবির। তাদের রিপোর্ট কার্ড, তাদের সফলতার যে ইতিবৃত্ত, যেটা মানুষের সামনে তারা তুলে ধরেছেন নির্বাচনের আগে, দুয়ারে সরকারের নামে মানুষের সমস্যা থেকে, জ্বলন্ত সমস্যা থেকে, কিছু প্রশ্ন থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার জন্য। শুধু তৃণমূল সরকারের ব্যর্থতার অভিযোগই নয়, সেই অভিযোগের খতিয়ান হাতে নিয়েই এবার জনগণের কাছে যাবে বিজেপি। অর্থনীতি, শিল্প, বিনিয়োগের বেহাল দশার অভিযোগ, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তোপ, কৃষকদের অবস্থার অবনতির অভিযোগ, মহিলাদের নিরাপত্তা নিয়ে নিশানায় রাজ্য। বিজেপির অভিযোগ, গত 9 বছরে রাজ্যের পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে। 1972-এর যে ঘটনা বহু চর্চিত মানুষের সামনে, যে কংগ্রেস সেই সময় সম্পূর্ণ খুন, ব্যক্তি হত্যার রাজনীতি, হিংসার রাজনীতি কায়েম করেছিল, আজকে দীর্ঘদিন পরে বাংলা সেই সন্ত্রাস থেকে, সেই সন্ত্রাসের সংস্কারের বাইরে বেরিয়ে আসতে পারেনি, একই পদ্ধতিতে চলেছে। যেখানে 100 দিনের কাজের জন্য দিল্লি আমাদের বলেছে তোমরা প্রথম, গ্রামীণ রাস্তা তৈরিতে দিল্লি আমাদের বলেছে তোমরা প্রথম, গ্রামীণ গৃহ নির্মাণের ক্ষেত্রে গরিব মানুষের জন্য দিল্লি বলেছে আমরা প্রথম, স্মল এবং মাইক্রো স্কোয়ার ইন্ডাস্ট্রি ক্ষেত্রে আমরা প্রথম বলছে কে? দিল্লি। কিন্তু ওদের সরকার যখন বলছে, তারপরে ওরা মানুষকে কিভাবে বোঝাবে যে আমরা কাজ করিনি বা কাজ করতে পারছি না? দুয়ারে সরকারের পাল্টা লিফলেট বিলিয়ে গৃহ সম্পর্ক অভিযান চালাচ্ছে বিজেপি। তার সঙ্গে এবার যোগ হলো ফেল কার্ড। যে কোনো ইস্যুতেই রাজনৈতিক টক্কর। 21-এর ভোটের আগে বাংলায় জমে উঠেছে প্রচার যুদ্ধ। নিউজ 18 বাংলা। রাজ্য সরকারের পাল্টায় এবার বিজেপি বের করলো, প্রকাশ করলো টিএমসি ফেল কার্ড। নির্বেদ রায়, টিএমসি ফেল কার্ড অর্থাৎ তৃণমূল কোনো উন্নয়ন করেনি, উন্নয়ন নিয়ে আপনারা আলোচনা চান, সেই আলোচনাতে পাওয়া যাচ্ছে না বিজেপিকে। কারণ বিজেপি পাল্টা মারের কথা বলছে, বিজেপি 356-র কথা বলছে, সিএ এর কথা বলছে। আজকে অবশ্য বিজেপি উন্নয়ন নিয়ে একটা আপনাদের বিরোধিতা করলো এবং বলা হচ্ছে এখানে কোনো ভারী শিল্প নেই, এখানে কোনো কারখানা নেই, তাহলে আপনারা উন্নয়ন করলেন কি? আপনাকে আমি বিজেপির সঙ্গে কাউন্টার করার দরকার নেই, বুঝলেন? আমার মনে হয় যে কায়দায় বিজেপি বলছে সেখানে কাউন্টার না করে বরং উত্তরগুলো দিয়ে দেওয়া তাড়াতাড়ি ভালো, কারণ আপনারও সময় কম। এখানে দেখুন, স্মল বিজনেস হচ্ছে 89 লাখ ছিল, আজকে মানে 89 লাখে এসে দাঁড়িয়েছে 34.6 লাখ ছিল 2012-তে। আচ্ছা, এরপর আসছে ফ্যাক্টরি, যেটা আপনি বলছিলেন যে একদম কোনো কিছুই হয়নি। আমি বলছি না, বিজেপি সেখানে 8,332টা ফ্যাক্টরির জায়গায়, মানে আমি বলছি আপনি যেটা উল্লেখ করলেন 8,322টার জায়গায় 2010-এ, কে বলছেন ভাই? হেভি ইন্ডাস্ট্রি কটা হয়েছে একটু বলবেন, আমরা জানতে সুবিধা হয়। আমি ভালো করে দেখতে পাচ্ছি না। না, কটা হেভি ইন্ডাস্ট্রি হয়েছে? এতগুলো তো শিলান্যাস হয়েছিল, কতগুলো না আমি আপনাকে একটু বলে দেবেন? আপনি একটু দয়া করে আমাকে কথাটা শেষ করতে দিন, এটা সাধারণ ভদ্রতা। 8,322টি 2010-এ ফ্যাক্টরি ছিল, সেখানে 9,534টা অর্থাৎ 15% ফ্যাক্টরি বেড়েছে
20 এবং ফ্যাক্টরি ওয়ার্কার্স আর্নিং গুলো 1.3 লাখ থেকে 2.3 লাখে এসে পৌঁছেছে। অত্যন্ত মারাত্মকভাবে হই হই করে বলার ব্যাপার নয়, কিন্তু 15% ফ্যাক্টরি বেড়েছে, এটা বাস্তব। আরেকটা ঘটনা আপনাকে বলি, সেটা হচ্ছে আমাদের দেশে, আমি বারবার করে একটা কথা বলছি যে আমাদের দেশে এই জায়গায় এই ক্ষেত্রে উল্টো দিকে আমাদের দেশে অবস্থা দাঁড়িয়েছে, আমাদের সমস্ত হেভি ফ্যাক্টরিগুলো দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ব্যক্তিগত ওনারশিপে। আপনারা এর বিরুদ্ধে বলছেন সব বেচে দিন, আপনারা বলছেন নরেন্দ্র মোদী বলছেন সব বেচে দে সরকার। এক সেকেন্ড, কি মেট্রো ডেয়ারিটা বুঝলাম না। না নির্বেদা আপনি যে পরিষ্কার করে বলুন না, বিজেপি বলছে সহ্য করা যাচ্ছে না, বিজেপি বলছে সহ্য করা যাচ্ছে না। পঙ্কজ রায়, দেখুন আমি কেন সহ্য করা যাচ্ছে না? উনি তো একদম তথ্য দিয়ে সহ্য তো করা যাবে না, কারণ এবার একটু বলি, 14 লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসছে, এখনো পর্যন্ত এত লোক 5,000 কোটি টাকাও বিনিয়োগ সরাসরি আসছে না। 14 লক্ষ কোটি টাকা যে সমস্ত সামিট হয়েছে বেঙ্গল মিন্স বিজনেস বলে, তাতে আমরা দেখলাম যে 5,000 কোটি টাকা সরাসরি বিনিয়োগও দেখানো যাচ্ছে না। আমরা দেখলাম যে এসএসআই এবং নন এসএসআই এ সিক ইউনিট, সেটা হচ্ছে হাইয়েস্ট ইন বেঙ্গল। যে কোনো বিজনেস ম্যাগাজিন খুললে এই তথ্য আপনি পাবেন, যে কোনো বিজনেস ম্যাগাজিন খুললে পাবেন যে এসএসআই এবং নন এসএসআই অর্থাৎ বিগ এবং স্মল সহ্য হবে না, কারণ উন্নয়নকে আপনারা নিতে পারছেন না, তাই বারবার পাল্টা মার, তাই 356, তাই সিএএ, এই সব দিয়ে মানুষকে 21-এর ভোটে ভোলানোর চেষ্টা হচ্ছে। না, আরেকটা কথা আপনাকে বলি, এমন এক একটি মানুষ বিজেপি আমদানি করেছেন যারা ভদ্র সমাজে, যাদের কথা বলা যায় না। এখানে যাদের পাঠিয়েছেন পঙ্কজবাবু এবং এই ছেলেটিকে, এরা তো ভদ্রলোক, কিন্তু অন্তত আপাতভাবে তো শোনা যাচ্ছে তাদের কথা, কিন্তু বিজেপির যারা নেতা তাদের একজনও ভদ্রলোক নয়। এরকম হয় একটা দলের একজন মুখ্যমন্ত্রীকে যে ভাষা ব্যবহার করছে, সে ভাষা আজ অব্দি ভারতবর্ষের বিজেপি ছাড়া অন্য কোন দল ব্যবহার করে। সম্বন্ধে কি বলতেন? সে ব্যক্তিগত আক্রমণ, নাই বা গেল আক্রমণ। এবার ফ্যাক্টে কথা বলি, নির্বেদ এতগুলো বলুন, শুনুন না, একটু অভদ্র কথা যদি শুনুন আপনি বলতে পারেন, বলছি না আপনাকে, আমি বলছি না, কোথায় আছেন কেউ বলছে, বিজেপির মুখে শোনা যাচ্ছে তো। এবার বলছি বিজেপির মুখে শোনা যাচ্ছে এতগুলো ফ্যাক্টর, অভদ্র কথাটা বলুন না, ফ্যাক্টরির কথা বললেন তো নির্বেদ দা। শুনুন, পশ্চিমবঙ্গ সরকার নিজে ক্লেম করে তো পশ্চিমবঙ্গ লাস্ট 3 বছর ধরে 100 দিনের কাজে প্রথম, মানে বোঝেন, বলে 7.5 কোটি লোক 100 দিনের কাজ করে, মানে আমরা দিচ্ছি তো, কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিচ্ছে তো। কারণ কি, 7.5 কোটি মানুষ 100 দিনের কাজ করে, মানে কোনো রেগুলার এমপ্লয়মেন্ট নেই, সিম্পল তো হিসাব, মানে রেগুলার এমপ্লয়মেন্ট নেই তাদের। ওই আপনি জানেন না ভারতবর্ষের সবচেয়ে বেশি জনঘনত্ব বাংলায়, সিএমআই রিপোর্ট দেখুন, ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট রেশিও দেখুন, ভারতবর্ষের সবচেয়ে বেশি জনঘনত্ব 7.8%, ওয়েস্ট বেঙ্গল আছে 11.5%, ওয়েস্ট বেঙ্গল এখানেও এগিয়ে। পশ্চিমবঙ্গের শিল্প, আপনাকে তো ঘাটতি দেখা যাচ্ছে, চাল চুরি একটা পরিবারের উন্নয়ন ছাড়া কিছু হয়নি নাকি আসলে সরকারের পরিসংখ্যানগুলো ঠিকঠাকই আছে? না, দেখুন, একটা জিনিস, পরিসংখ্যান যেভাবে ইন্টারপ্রেট করবেন তার উপর ভীষণভাবে নির্ভর করে, ডেটা ইন্টারপ্রিটেশনের উপর নির্ভর করে। একটা ডেটা দিয়ে হঠাৎ করে পশ্চিমবঙ্গ প্রচুর উন্নত হয়ে গেছে বা পশ্চিমবঙ্গ খুব খারাপ হয়ে গেছে এরকম মন্তব্য না করাই ভালো। মূল কথা হলো, কোভিড পরিস্থিতিতে সারা বিশ্ব জুড়ে অর্থনীতিতে সাংঘাতিক মন্দা এসছে, এটাই স্বাভাবিক। আর ভারতবর্ষে তার আগের থেকেই মন্দার একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে হাজার হাজার চাকরি হবে না, এটা নিয়ে একেবারে পরিষ্কার যে এখন কি হঠাৎ করে সারা দেশে প্রচুর শিল্প এই মুহূর্তে হয়ে যাবে এমন নয়। তাহলে কি বিচার হচ্ছে, তৃণমূল কংগ্রেস গত 10 বছরে কি করেছে বা বিজেপি সরকার গত 6 বছরে কি করেছে? অবশ্যই ভারতবর্ষে তো এমন পরিস্থিতি নেই যে অস্ট্রেলিয়ার সমুদ্র তটে বসে কাজ না করে মাছ ধরে সুন্দর সংসার চালানো যায়, সেই পরিস্থিতি ভারতবর্ষে নেই, আমরা সকলেই জানি। আর পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে কোনো মরুদ্যান নয়, সেটাও আমরা সকলে জানি। মূল যে জায়গাটায় আসতে চাইছি সেটা হচ্ছে ভারতের রাজনীতি ধর্ম ভুলে, ভারতের রাজনীতি জাতীয়তাবাদ ভুলে
পশ্চিমবঙ্গের সামনের নির্বাচনে কিন্তু কাজের হিসেব নিচ্ছে, কাজ দেয়ার হিসেব নিচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে অভূতপূর্ব পরিবর্তন গত কয়েকদিন ধরে যা চলছিল সেই জায়গা থেকে সরে এসে পশ্চিমবঙ্গের রাজনীতি আজকে যে প্রশ্নগুলো তুলছে সেই প্রশ্নে দুটো রাজনৈতিক দলকেই সাধুবাদ এবং শুভেচ্ছা। আপনারা মানুষের কাজের কথা বলে কি কাজ করেছেন তাই বলে যদি আন্দোলনে নামেন তবেই তো পশ্চিমবঙ্গের উন্নতি হবে। কি কাজ করেছে আন্দোলনে নামা মানে এই আজকে বিজেপি এই উন্নয়ন নিয়ে প্রশ্ন তুললো, তার আগে মার পাল্টা মার 356 সবই তুলছিল। আজকেও কিন্তু আপনি ভাববেন না বন্ধ হয়েছে শুভময়দা, আজকেও পাল্টা মারের হুঁশিয়ারি দিলীপ ঘোষের বিরোধী যেতে যেতে। সেই রাজনীতি আমরা চাইছি না, আমরা চাইছি কাজের রাজনীতি হোক। আইন ভেঙে ওখানে আমরা মিছিল করেছিলাম, আইন ভেঙে পেটাবো, একটা মারে বাইরে পড়বে না, হসপিটাল কোনো বেড খালি থাকবে না, আমি বলে যাচ্ছি এখানে দাঁড়িয়ে এখানে গঙ্গারামপুরে আমরা পারি। ওনারা খুব শক্তিশালী, ওনারা আমাদের মারবে ঠিক, আমরা মার খাবো। বামফ্রন্ট আমলে তো মার খেয়ে এসছি। রাজনীতিতে যারা মার খায় মানুষ তাদের সাথে থাকে, সহানুভূতি তাদের সাথে থাকে। যারা মার দেয় বাহুবলী তাদের সাথে মানুষ থাকে না, তাদের মানুষ ভয় পায়। আমরা মানুষের হৃদয়ে থাকতে চাই। একদিকে অমিত শাহের পাখির চোখ জঙ্গলমহল, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ পাহাড়। পাখির চোখ জঙ্গলমহল বঙ্গে 19 ও 20 ডিসেম্বর আসছেন অমিত শাহ, 19এই যাচ্ছেন পশ্চিম মেদিনীপুর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মত লোকসভা ভোটে ভালো ফলের পর 21এও জঙ্গলমহলে পদ্ম ফোটাতে ঝাঁপাচ্ছে গেরুয়া শিবির। পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল থেকে শুরু করছেন। পাহাড়ে তৃণমূলের পরিস্থিতি লোকসভা নির্বাচনের পর দেখা গেছে খুবই খারাপ। রাহুল চক্রবর্তী, এক্ষেত্রে বিজেপির বহিরাগত নেতা বলছেন আপনারা বলছেন বিজেপির যারা আসছেন তারা ভদ্রলোক নন। আরে তারা তো সর্বভারতীয় একটা পার্টি, তারা আসবেন না এখানে পশ্চিমবঙ্গ রাজনৈতিকভাবে দখল করতে? দেখো একটা কথা হয়, আমি বলি তোমাকে, বারবার যে বহিরাগত তত্ত্ব নিয়ে আলোচনা হয় না, তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু এমন বহু এমএলএ বা বহু কাউন্সিলর আছে বা বহু জননেতা আছে যারা বাইরে বাংলা ভাষা কথা বলে না। কই তাদের তো আমরা বহিরাগত বলছি না। যারা বাঙালি নন, সোজা কথায় বলছি, কিন্তু বাংলার মানুষ, তারা মনে প্রাণে বাঙালি, সব দিক দিয়ে বাঙালি, সুতরাং তাদের বহিরাগত বলার প্রশ্ন আসে না। এই বাংলায় যারা থাকে তাদের জাত কি, তাদের পথ কি, তাদের ধর্ম কি, এটা বিচার্য নয় তৃণমূল কংগ্রেসের কাছে। সমস্যা হচ্ছে যারা বাইরে থেকে এসে বাংলার ইতিহাসকে পরিবর্তন করছে, যারা বাইরে থেকে এসে বাংলার ইতিহাস ভূগোলকে নতুন করে শেখাচ্ছে, যারা সংস্কৃতিকে নতুন করে শেখাতে চাইছে, তারা বহিরাগত। এটা স্পষ্ট বুঝতে হবে তোমাকে। সুতরাং এখানে বহিরাগত বলছেন, কিন্তু ওদিকে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে সাফ হয়ে গেছে তৃণমূল। জঙ্গলমহল দখল করেছে বিজেপি। পাহাড়ের কথা বলি তোমাকে, এই পাহাড়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সমতলা পাহাড়ের সেতুর কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন দীর্ঘদিন ধরে, 34টা বছর ধরে। এক মিনিট, রাজনৈতিক রাজনীতির জন্য একটা সমস্যাকে জিয়ে রাখার পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিক করেছেন। এবং তোমার মনে রাখতে হবে, এত বিতর্কের পরেও যে বিমল গুরুংকে নিয়ে বিতর্ক হচ্ছে, তার সামনে দাঁড়িয়ে প্রকাশ্য জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার প্রাণ থাকতেও কিন্তু বাংলাকে ভাগ হতে দেব না। এতে কোনো মিথ্যা নেই, এটাই তো সত্যি, এটাই তো প্রমাণ। জঙ্গলমহলও আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাসছে, জঙ্গলমহল হাসছে। আমি যদি বলি যে গোর্খা টেরিটোরিয়াল অথরিটি, আপনি গোর্খাল্যান্ডে যান, যেখানে গোর্খা টেরিটোরিয়াল অথরিটি, গোর্খা ল্যান্ড কথাটা বড়, তারপরে ছোট করে টেরিটোরিয়াল অথরিটি। আপনাদের আমদানি 2011 পরে বিজেপি করেছিল। আপনারা আপনার মুখ্যমন্ত্রী কেন করেছিলেন সেটা জবাব দিন। এবং 123টা দেশদ্রোহী মামলা তার মধ্যে আছে থাকা সত্ত্বেও কেন বিমল গুরুংকে আপনারা প্রকাশ্যে ঢুকতে দিচ্ছেন? কেন আপনারা বিমল গুরুংকে প্রকাশ্যে ঢুকতে দিচ্ছেন? নির্বেদ রায়, কোথায়? ওই সে দার্জিলিংয়ে, বাংলায় একেবারে পরিষ্কার মেসেজ দিচ্ছেন। 123টা মামলা থাকার পরেও দেশদ্রোহিতার মামলা আপনারা করেছেন। কেন বিমল গুরুংকে ঢুকতে দিচ্ছে? কে প্রশ্ন হচ্ছে, কে উত্তর করছে? আপনি বলুন, আপনার বিজেপির প্রশ্ন। বিজেপি প্রথম কথা আপনাকে বলি যে বিমল গুরুং এর সঙ্গে কি আপনাদের কোনো কথাবার্তা হয়ে গেছে যে কি ব্যাপার হচ্ছে না হচ্ছে?
এতদিন ধরে সংবাদ মাধ্যমগুলো বিমল গুরুং কোথায় যাচ্ছে না যাচ্ছে তার প্রতিটি ইঞ্চি আপনারাই তো সারা ভারতবর্ষে ঘুরে করিয়েছেন। আপনারা দেখিয়েছেন যে বিমল গুরুং কোন বিজেপি নেতার বাড়িতে বিয়ে খেতে বিমল গুরুং গেছে। আপনারা দেখেন, স্পষ্ট বলুন। আজকে পশ্চিমবঙ্গে এসছে, এটাই হচ্ছে সবচেয়ে আপনাদের আলোচনার বিষয় হলো। দেখুন যে আজকে বিমল গুরুংয়ের সঙ্গে যে লড়াই, যে সমস্ত ঘটনা, সেই ঘটনাগুলোর কোনো ফ্যাক্টর নয়। বেশ, আমি শুভময় মৈত্রর কাছে যাব। আসলে রাজনীতিতে বলা হয় শত্রু কেউ নেই, তাহলে কি এখন শত্রু কেউ নেই, চিরশত্রু বলে কেউ নেই? তাহলে বিজেপিও তাই বলবে, তৃণমূলও তাই বলবে। শুভময় মৈত্র, না, কিন্তু আসল প্রশ্ন থেকে তো আপনি বারবার শিফট করে যাচ্ছেন। আসল প্রশ্নটা রাখছেনই না গল্পটাকে, যে পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের পাশে ভারতবর্ষের উন্নয়নের গল্পটা আপনি বোঝান, মানুষকে বলুন, আমাদের সবাইকে জিজ্ঞাসা করুন যে ভারতবর্ষের প্রতিটি জায়গা জুড়ে কি উন্নয়ন হয়েছে, কত জিডিপি বেড়েছে, সারা ভারতবর্ষের কি অবস্থা, এটা পরিষ্কার করে বলুন। বলছেন প্রকল্পগুলো আসবে, একদম চিন্তা করবেন না। না, উন্নয়ন নিয়ে বলছেন নির্ভর। ছোট্ট কথা বলতে চাই, আমাদের সময় একদম শেষ। যে সমস্ত প্রকল্প আপনারা বলছেন কার্যকরী করছেন, তাতে কিন্তু সেন্ট্রাল শেয়ার আছে। বাংলায় দাঁড়িয়ে সুব্রমণ্যম স্বামী দেশের উন্নয়ন কতটা হয়েছে যে আপনারা রাজ্যের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলছেন, এই কথা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। আমি শুভময় মৈত্রকে একদম সংক্ষেপে দিয়ে শেষ করব। শুভময় মৈত্র, আবার বলছি, রাজনীতিতে চিরশত্রু কেউ নেই। এটা আমাদের গণতান্ত্রিক যে ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থায় এই ব্যাপারটার অনুমতি আছে, একজন এক দল থেকে অন্য দলে যেতে পারে। কিন্তু আজকের পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে এই প্রশ্ন বারবার উঠবে, যারা ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপির দিকে যাচ্ছেন, তারা এতদিন যে 10 বছর বা 9 বছর 6 মাসের যে দায়িত্ব, সেই সময়কার ভালোর দায়িত্ব যেমন নিয়ে যাচ্ছেন, সেই সময়কার খারাপটুকুর দায়িত্বও কিন্তু নিয়ে যাচ্ছেন। ফলে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে সাধারণ মানুষ সেই নেতাদের কিন্তু দেখবেন তারা এতদিন এই বাংলায় রাজত্ব করেছেন সেই নিরিখেই। প্রতিদিন কিছু না কিছু ঘটছেই এবং ঘটতে থাকছেই, জানিয়ে রাজনীতি তপ্ত হচ্ছে। এরকম হয়নি এই একটা নির্বাচনের আগে, 4-5 মাস আগে থেকেই উত্তপ্ত রাজনীতি। এখন দেখার এই যে টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় এবং জঙ্গলমহল অমিত শাহের, আগামী কাল থেকে শুরু হচ্ছে সেই লড়াই কত দূর পর্যন্ত গড়ায়। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। শেষ করছি, সঙ্গে থাকুন।